গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হরউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এর পঞ্চম পর্ব। অ্যাটিকাস পান্ট কখনো গাড়ি চালানো শেখেননি। তিনি যে ইচ্ছাকৃতভাবে সেকেলে একজন মানুষ তেমন না। সব রকমের বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে খবর রাখেন তিনি, এবং যদি দরকার হয় সেরকম কিছু ব্যবহার করতে দ্বিধা করেন না, বিশেষ করে নিজের অসুস্থতার সময়। তারপরও কখনো গাড়ি চালানো শেখা হয়নি তার। জীবনের একটা পর্যায়ে এসে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ব্যক্তিগত একটা গাড়ি দরকার তার, এবং সেটা কেনার দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন জেমস ফ্রেজারের উপর। একটা ভক্সল ভেলক্স 4 ডোর সেলুন নিয়ে ফিরে এসেছিল সে। পান্ট তখন স্বীকার করতে বাধ্য হয়েছিলেন পছন্দ আছে ছেলেটার। গাড়িটা মজবুত গড়নের, ভরসা করা যায় ওটার উপর। ভেতরে জায়গাও আছে অনেক। ইঞ্জিন 6 সিলিন্ডারের, 0 থেকে 60 মাইল গতি তুলতে সক্ষম মাত্র 22 সেকেন্ডে। উইন্ড স্ক্রিন বরফ মুক্ত করার কাজে ব্যবহার করা যায় হিটারটা। খুশি হয়েছিলেন পান্ট, কারণ যখন যেখানে দরকার যেতে পারছিলেন তিনি। সবচেয়ে বড় কথা, তিনি কোথাও গেলে তার যাওয়ার খবরটা চিৎকার করে জানান দিত না গাড়ির ইঞ্জিন। লন্ডন থেকে 3 ঘন্টা যাত্রার পর পাই হলের বাইরেই থামল ভক্সলটা। চালিয়ে এনেছে জেমস ফ্রেজার, কোথাও থামেনি। বাড়ির বাইরে নুড়ি পাথরের ড্রাইভওয়ের উপর পার্ক করা আছে পুলিশের 2টো গাড়ি। নামলেন পান্ট, টান টান করে দিলেন পা দুটো। বদ্ধ একটা জায়গা থেকে মুক্তি পেয়ে কৃতজ্ঞতা অনুভব করছেন। নজর বোলাচ্ছেন বাড়ির সামনে দিকটার ওপর। দেখছেন বাড়িটার জাঁকজমক, মার্জিত ভাব আর ইংরেজি আনা। এক নজর দেখে বুঝে গেছেন একই পরিবারের কয়েক প্রজন্মের মালিকানায় আছে ওই বাড়ি। সেটা নির্মাণ বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন হয়নি, এবং ওই বৈশিষ্ট্য যেন স্থায়ী রূপ পেয়ে গেছে। ওই যে চাপকি দেখা যাচ্ছে, বলল ফ্রেজার। সামনের দিকে দরজায় দেখা যাচ্ছে ডিটেকটিভ ইন্সপেক্টরের পরিচিত চেহারাটা। তাকে ফোন করেছিল ফ্রেজার রওনা দেওয়ার আগে। চাপকে দেখে বোঝা গেল পান্ডের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তাকে দেখলে প্রফুল্ল একটা মানুষ বলেই মনে হয়। দ্বিধা বা জড়তা বলে কিছু নেই তার মধ্যে। নির্বাক যুগের আমেরিকান সিনেমায় অলিভার হার্ডি নামের একজন জনপ্রিয় কৌতুক নিফেতা ছিলেন। নাকের নিচে একটুখানি গোঁফ ছিল তার, ঠিক সেরকম অলিভার হার্ডি গোঁফ আছে চাবের। তার পরনে স্যুট, তবে সেটা ঠিক যেন খাপ খায়নি শরীরের সঙ্গে। আগের চেয়ে মোটা হয়েছেন। দ্রুত পায়ে নামলেন সিঁড়ির কয়েকটা ধাপ। এগিয়ে এসেছেন। হের পান্ট, জার্মান ভাষায় সম্ভাষণ জানালেন তিনি বিখ্যাত গোয়েন্দাকে। আপনারা এখানে আসছেন শুনে খুবই আশ্চর্য হয়েছি আমি। স্যার ম্যাগনাসের সঙ্গে নিশ্চয়ই কোনো লেনদেন ছিল না আপনাদের? মোটেও না, ডিটেকটিভ ইন্সপেক্টর, বললেন পান্ট। তার সঙ্গে কখনো দেখা হয়নি আমার, এবং তার মৃত্যুর খবর আমি জানতে পেরেছি আজ সকালে পত্রিকা পড়ে। তাহলে এখানে এলেন কেন? জেমস ফ্রেজারের দিকে তাকালেন চাপ। তার চাহনি দেখে মনে হলো এই প্রথম দেখছেন ছেলেটাকে। এখানে এলাম কারণ অদ্ভুত একটা কাকতালীয় ঘটনা ঘটেছে, বললেন পান্ট। এই গ্রাম থেকে যুবতী এক মেয়ে দেখা করতে গিয়েছিল আমার সঙ্গে। এই বাড়িতে সপ্তাহ 2 আগে আরেকটা মৃত্যুর ঘটনা ঘটেছে। হাউসকিপার ম্যারি ব্ল্যাকিস্টনের কথা বলছেন? হ্যাঁ। মেয়েটা আমাকে বলে এই গ্রামের কেউ কেউ নাকি ওই মৃত্যুর ব্যাপারে এমন সব অভিযোগ করছে যা আসলে সত্যি না। মানে আপনি বলতে চাইছেন মিসেস ব্ল্যাকিস্টনের মৃত্যু দুর্ঘটনা না হত্যাকাণ্ড? প্লেয়ার সিগারেটের একটা প্যাকেট বের করলেন চাপ পকেট থেকে। সবসময় ওই ব্র্যান্ডের সিগারেটই খান তিনি। একটা ধরালেন। সিগারেট খেতে খেতে পুরনো পিয়ানোর কির মতো স্থায়ী দাগ পড়ে গেছে তার ডান হাতের তর্জনী আর মধ্যমায়। ওই যুবতী মেয়ে যদি সে অভিযোগের কথা জানিয়ে থাকে আপনাকে, তাহলে হের পান্ট, আপনাকে আশ্বস্ত করে বলতে পারি সেরকম কিছু ঘটেনি আসলে। আমি নিজে তদন্ত করেছি ঘটনাটার, এবং জোর দিয়ে বলতে পারি আসলেই দুর্ঘটনার শিকার হয়েছেন হতভাগী ওই মহিলা। দোতলার সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে হুভার দিয়ে কার্পেট পরিষ্কার করছিলেন তিনি। তখন যে কোনো কারণেই হোক হুভারের তারের সঙ্গে জড়িয়ে যায় তার পা। হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। গড়াতে গড়াতে নিচে নেমে আসেন। সিঁড়ির টালি পাথরে কোনো একটা ধাপের সঙ্গে সজোরে বাড়ি লেগে মটকে যায় তার ঘাড়। কপাল খারাপ হলে যা হয় আর কি। যা হোক, তাকে খুন করা কোনো কারণ নেই এই গ্রামের কারণ।
তাছাড়া ঘটনাটা ঘটেছে তখন বাড়ির প্রতিটা দরজা ভেতর থেকে লক করা ছিল, অন্য কারো ঢোকার কোনো উপায় ছিল না। স্যার ম্যাগনাসের মৃত্যু ব্যাপারে কি জানতে পেরেছেন? সেটার আবার সম্পূর্ণ আলাদা একটা ঘটনা। আপনি ইচ্ছা করলে আসতে পারেন বাড়ির ভেতরে, নিজের চোখেই দেখে নিতে পারেন কি ঘটেছে। তবে যদি কিছু মনে না করেন, আমাকে কিছু কাজ সেরে নিতে হবে আগে। সিগারেটে কষিয়ে একটা টান দিলেন চাপ। এখন পর্যন্ত আমাদের ধারণা এক বা একাধিক চোর ঢুকে পড়েছিল বাড়ির ভেতরে, কিন্তু তখন বাড়িতেই ছিলেন স্যার ম্যাগনাস। ফলে কিছু একটা গন্ডগোল বেঁধে যায়। আপাত দৃষ্টিতে সেটাই সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান বলে মনে হচ্ছে আমাদের কাছে। যেটা সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান সেটা সবসময় এড়িয়ে চলেছি আমি। আপনার নিজস্ব কর্মপদ্ধতি থাকতেই পারে হেরপান্ট, এবং আমি এই কথা বলবো না আপনার সেই কর্মপদ্ধতি অতীতে কখনোই কাজে লাগেনি আমাদের। তবে এই কেস হচ্ছে স্থানীয় একজন ল্যান্ড ওনারের, যিনি তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন এই গ্রামে। তার সঙ্গে কারো কোনো ঝামেলা থাকার কথা না। তদন্ত মাত্র শুরু করেছি আমরা, তাই এখনই ওরকম কিছু বলা উচিত না আমার। তারপরও আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে সেটা বললাম। ও, একটা কথা বলা হয়নি, গতকাল রাত 8টার দিকে কেউ একজন দেখা করতে এসেছিল স্যার ম্যাগনাসের সঙ্গে। মালিয়া দিনমজুর হিসেবে ব্রেন্ট নামের একজন কাজ করে এখানে। সে দেখেছে ওই লোককে। ব্রেন্ট তখন তার দিনের কাজ শেষ করে পাবের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যা হোক, রহস্যময় সে আগন্তুকে বিস্তারিত বর্ণনা দিতে পারেনি সে আমাদেরকে। তবে তার কাছে নাকি মনে হয়েছে লোকটা এই গ্রামের কেউ না। সেটা সে জানলো কিভাবে? জিজ্ঞেস করলো ফ্রেজার। ওই লোককে যদি আগে কখনো দেখতো ব্রেন্ট, তাহলে গতকাল রাতে দেখা মাত্র চিনতে পারতো তাকে, অন্তত মনে করতে পারতো। পরিচিত কারো চেহারা যদি কোনো কারণে নাও দেখতে পারি আমরা, তাহলে তার শরীরের গঠন কাঠামো অথবা হাঁটার ভঙ্গি দেখে অন্তত ঠাহর করতে পারি সে আসলে কে। ব্রেন্টকে ইতিমধ্যে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছি আমরা। বারবার জোর দিয়ে বলেছে সে ওই লোক একজন আগন্তুক। তাছাড়া লোকটা যে ভঙ্গিতে হেঁটে এসে ঢুকেছিল এই বাড়িতে, সেটাও নাকি অদ্ভুত লেগেছিল ব্রেন্টের কাছে। লোকটা নাকি গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল বারবার, চাইছিল নাকি কেউ দেখে ফেলুক। পান্ট বললেন, আর এসব শুনে আপনারা ধরেই নিয়েছেন রহস্যময় সে আগন্তুক একজন চোর? এই বাড়িতে কিন্তু কয়েকদিন আগে একবার চুরি হয়েছে। এমন ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেললেন চাপ, যেন একই ব্যাখ্যা বারবার দিতে হচ্ছে বলে বিরক্ত হয়েছেন তিনি। একটু আগেও বলেছি, মিসেস ব্ল্যাকিস্টেনকে যখন মৃত অবস্থায় পাওয়া যায় তখন বাড়ির সব দরজা ভেতর থেকে লক করা অবস্থায় ছিল। তাই পেছন দিকের একটা দরজা কাঁচ ভেঙে বাড়ির ভেতরে ঢুকতে হয়েছিল। ভাঙা কাজটা মেরামত করে ফেলা উচিত ছিল, কিন্তু সে কাজ করা হয়নি। সুযোগটা নিয়েছিল চোরের দল। মিসেস ব্ল্যাকিস্টেন মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই ঢুকে পড়ে তারা বাড়ির ভেতরে। বেশ কিছু অ্যান্টিক কয়েন আর রোমান গহনা নিয়ে পালায়। স্যার ম্যাগনাসের স্টাডিতে একটা সিন্দুক আছে। সেদিন চুরি হয়েছে, সেদিন চোরের দল কোনো ক্ষতি করতে পারেনি ওই সিন্দুকের, কিন্তু তারা দেখে গেছে কোথায় আছে জিনিসটা। হতে পারে গতকাল রাতে আরেকবার ভাগ্য পরীক্ষার আশায় ফিরে এসেছিল তারা, কিন্তু তাদেরকে হয়তো চমকে দিয়েছিলেন স্যার ম্যাগনাস। তিনি তখন বাড়িতেই ছিলেন। আপনি বলতে চাইছেন সে কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে? আপাতত তাই ধরে নিয়েছি আমরা। আরেকটা সিগারেট ধরালেন চাপ। মেইন হলে একটা আর্মার স্যুট আছে, সেটার সঙ্গে আছে একটা তলোয়ার। স্যার ম্যাগনাসকে খুন করার কাজে ব্যবহার করা হয়েছে ওটা। সজোরে কোপ মেরে ধর থেকে মুন্ড আলাদা করা ফেলে হয়েছে তার। কিছুক্ষণ কি যেন ভাবলেন পান্ট, তারপর বললেন, তার লাশ খুঁজে পেয়েছে কি? তার স্ত্রী কেনাকাটা করতে লন্ডন গিয়েছিলেন তিনি, ফিরেছেন রাত 9:15 নাগাদ। একটু হাসলেন পান্ট। তাহলে তো বলতেই হয় যে দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি, সেটা বন্ধ হয়েছে দেরিতে। হয়তো কোথাও ডিনারটা সেরে নিয়েছিলেন তিনি। যা হোক, গতকাল রাতে তিনি যখন পাই হলের কাছাকাছি এসেছেন তখন দেখতে পান একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে এখান থেকে। গাড়িটা ঠিক কেমন ছিল সেই ব্যাপারে নিশ্চিত না তিনি, তবে যতদূর মনে করতে পারছেন ওটা নাকি সবুজ রঙের। রেজিস্ট্রেশন প্লেটে দুটো অক্ষর পড়তে পেরেছেন তিনি, এফপি। আশ্চর্যের ব্যাপার, তার নামের আদ্যাক্ষরও কিন্তু তাই। তিনি তখন ঢুকে পড়েন বাড়ির ভেতরে এবং দেখতে পান সপ্তাহখানেক আগেই সিঁড়ির গোড়ায়
যে জায়গায় পড়েছিল হাউসকিপারের লাশ, ঠিক সেখানে পড়ে আছেন স্যার ম্যাগনাস। তবে তার কাটা মাথা গড়িয়ে চলে গেছে ফায়ারপ্লেসের কাছাকাছি। এই দৃশ্য দেখার পর, থাক, বাকিটা না বললেও বোধহয় বুঝতে পারছেন। তবে আগামী কয়েকদিন তিনি ঠিকমতো কথা বলতে পারবেন কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে আমার। এখন তিনি আছেন বাথের একটা হাসপাতালে, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তাকে। একটা কথা শুনলে হয়তো আশ্চর্য হবেন, তিনিই কিন্তু ফোন করেছিলেন পুলিশকে। পুলিশি অফিসারের সঙ্গে তার কথোপকথন রেকর্ড করা হয়েছে এবং সেটা শুনেছি আমি। বেচারি কথাই বলতে পারছিলেন না, চিৎকার করছিলেন আর সমানে ফোঁপাচ্ছিলেন। যা হোক, স্যার ম্যাগনাসকে যেই খুন করে থাকুক, সন্দেহভাজনদের তালিকা থেকে লেডি পাইকে অনায়াসে বাদ দেওয়া যেতে পারে, যদি না তিনি পৃথিবীর সেরা অভিনেত্রী হয়ে থাকেন। লাশটা নিশ্চয়ই সরিয়ে ফেলা হয়েছে? হ্যাঁ, গতকাল রাতে কাজটা করেছি আমরা। ওরকম কোনো লাশ সরাতে বুকের পাটার দরকার হয়। গতকাল রাতে কি এই বাড়ি থেকে অন্য কোনো কিছু খোয়া গেছে? নিশ্চিত করে বলা মুশকিল। কাকে জিজ্ঞেস করবো বলুন? আমরা ঠিক করেছি লেডি পাই একটু ধাতস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করব। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো কিছু চুরি হয়নি। হের পান্ড, ইচ্ছা করলে বাড়ির ভেতরে আসতে পারেন আপনি। এই হত্যাকাণ্ড তদন্তের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অধিকার নেই আপনার। তারপরও আপনি চাইলে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সঙ্গে কথা বলে নিতে পারি আমি। আমার মনে হয় না আপনি যদি ঘটনাস্থল পরিদর্শন করেন তাহলে তেমন কোনো ক্ষতি হবে। তবে কোথাও যদি কোনো খটকা লাগে আপনার, আশা করি সেটা জানাবেন আমাকে। অবশ্যই ডিটেকটিভ ইন্সপেক্টর, বললেন পান্ট। কিন্তু ফ্রেজার জানে ওরকম কোনো কাজ জীবনেও করবেন না পান্ট। সে এই পর্যন্ত 5টা কেসে সহচর হিসেবে থেকেছে পান্টের সঙ্গে। জানে আসল কথাটা উপযুক্ত সময় হলেই কেবল বলবেন তিনি। তার আগ পর্যন্ত টু শব্দটা উচ্চারণ করবেন না ওই ব্যাপারে। বাড়ির সদর দরজার উদ্দেশ্যে রওনা হলেন পান্ট। সিঁড়ির 3টা ধাপ বেয়ে উঠা মাত্র থমকে দাঁড়িয়ে ঝুঁকে পড়লেন। অদ্ভুত তো, তার দিকে অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন চাপ। আপনি কি বলতে চাইছেন কিছু একটা মিস করেছি আমি? অথচ এখনো বাড়ির ভেতরেই ঢোকেননি আপনি। যা চোখে পড়েছে আমার সেটা অপ্রাসঙ্গিক হতে পারে, বললেন পান্ট। কি চোখে পড়েছে আপনার? দরজার সঙ্গে এই ফ্লাওয়ার বেড। এদিক ওদিক তাকাচ্ছে ফ্রেজার। সিঁড়ির দুপাশে ফ্লাওয়ার বেড আছে। দূর থেকে দেখলে হয়তো মনে হবে বাড়ির সামনে একটা টানা ফ্লাওয়ার বেডকে দুভাগে করে ফেলেছে ড্রাইভার এই ধাপগুলো। পেটুনিয়াস, বললেন চাপ, যদি আমার ভুল না হয়ে থাকে। এগুলো পেটুনিয়াস নাকি অন্য কোনো গাছ সেই ব্যাপারে নিশ্চিত না আমি, কিন্তু আপনি কি হাতের ছাপটা দেখতে পাচ্ছেন না? এবার ভালো মতো তাকালেন চাপ আর ফ্রেজার দুজনে। ঠিকই বলেছেন পান্ট, দরজার বাঁদিকে ফ্লাওয়ার বেডের নরম মাটিতে হাতের ছাপ দেখা যাচ্ছে। আকার আকৃতি দেখলে মনে হয় পূর্ণবয়স্ক কোনো পুরুষ মানুষের হাতের ছাপ ওগুলো। আঙ্গুলগুলো টান টান হয়ে আছে। খুবই অদ্ভুত, ভাবল ফ্রেজার। হাতের ছাপের বদলে যদি পায়ের ছাপ পাওয়া যেত তাহলে বরং গতানুগতিক লাগতো ব্যাপারটা। হয়তো মালির হাতের ছাপ ওগুলো, বললেন চাপ। এই মুহূর্তে অন্য কোনো ব্যাখ্যা মাথায় আসছে না আমার। ঠিকই বলেছেন হয়তো, বললেন পান্ট। সোজা হয়ে দাঁড়ালেন তিনি, ঢুকে পড়লেন বাড়ির ভেতরে। সদর দরজা দিয়ে ঢোকা মাত্র হাজির হওয়া যায় পাই হলের একটা বড় আর আয়তকার ঘরে। এখানে একদিকে সিঁড়ি আছে, হাতের ডানে আর বাঁয়ে আরো 2টো দরজা আছে। স্যার ম্যাগনাসের লাশ কোথায় পড়েছিল বুঝতে সময় লাগলো না ফ্রেজারের। সঙ্গে সঙ্গে টের পেল সে, ওর তলপেটের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। পার্সিয়ান একটা রাগ বিছানো আছে ওই জায়গায়, এখনো রক্তে ভিজে আছে সেটা। সিঁড়ি আর মেঝের টালি পাথরের ওপর, এমনকি ফায়ারপ্লেস পর্যন্ত বিস্তৃত হয়েছে রক্তের দাগ। কয়েকটা লেদার চেয়ার আছে এখানে, সেগুলোর একটা পায়ের কাছে দেখা যাচ্ছে ওই দাগ। সিঁড়ির গোড়ায় আড়াআড়িভাবে পড়ে আছে একটা তলোয়ার, সেটার হাতলের একটুখানি যেন আটকে আছে সিঁড়ির একটা ধাপের সঙ্গে। ফলাটা মুখ করে আছে একটা হরিণের মাথার দিকে, সেটার অক্ষিকোটরে বসানো আছে কাচের চোখ। ওই স্টাফ করা মাথাটাই হয়তো স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী। কোনো এক নাইটের আর্মার স্যুটের বাকিটা দাঁড়িয়ে আছে
লিভিং রুমে ঢোকার দরজার পাশে। পান্ডের সঙ্গে অনেকগুলো ক্রাইম সিনে গেছে ফ্রেজার। অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখেছে সে ওসব জায়গায়। কাউকে ছুরি মারা হয়েছিল, কাউকে আবার গুলি করা হয়েছিল, কারো আবার মৃত্যু হয়েছিল পানিতে ডুবে। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে ওর ভীতিকর কিছু একটা আছে এই জায়গায়। যে লোক খুন করেছে স্যার ম্যাগনাসকে, তাকে চিনতেন তিনি? বললেন পান্ট। চাপ জিজ্ঞেস করলেন, জানলেন কিভাবে? আর্মার স্যুটের পজিশন এবং ঘরের অবস্থা দেখে। বললেন পান্ট, সদর দরজাটা আমাদের পেছনে, তলোয়ারটা যে কেউ অনুমান করে নিতে পারবে আর্মার স্যুটের সঙ্গে ছিল। যে স্যুট সদর দরজা থেকে কত ভেতরে একটাবার খেয়াল করে দেখুন। এখন খুনি যদি সদর দরজা দিয়ে ঢুকে হামলা চালিয়ে থাকে স্যার ম্যাগনাসের উপর, তাহলে অনেকখানি পথ অতিক্রম করতে হয়েছে তাকে। সদর দরজাটা তখন খোলা ছিল কিনা জানি না। যদি খোলা অবস্থায় থাকতো, দৌড়ে পালানোর কথা স্যার ম্যাগনাসের। তবে আমার কেন যেন মনে হচ্ছে কাউকে বিদায় জানাচ্ছিলেন স্যার ম্যাগনাস, এবং সেই লোককে সঙ্গে নিয়ে লিভিং রুমে থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। সামনে ছিলেন তিনি, খুনি তার পেছনে। হয়তো তখন বদ্ধ অবস্থায় ছিল সদর দরজাটা, ওটা খুলছিলেন তিনি, আর তাই টের পাননি। তার সে অতিথি চুপিসারে হাতে তুলে নিয়েছে তলোয়ারটা। যখন ঘুরে তাকান তিনি, খুনির হাতে তলোয়ারটা দেখতে পেয়ে যা বুঝবার বুঝে নেন। প্রাণ বাঁচানোর স্বার্থে হয়তো কাকুতি মিনতিও করেছিলেন, তবে তাতে খুনির মন যে গলেনি তা বলা বাহুল্য। প্রথম সুযোগেই স্যার ম্যাগনাসের উপর হামলা চালিয়েছে লোকটা। আমার মনে হয় না আপনার বক্তব্যের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণ দিতে পারবেন আপনি, হের পান্ট। যা বলছেন তা পুরোটাই আপনার কল্পনা। আমি এখনো বলবো, খুনি কোনো আগন্তুক হতে পারে। যে সময় নাগাদ খুন হয়েছেন স্যার ম্যাগনাস, গ্রামাঞ্চলে সেই সময়টা গভীর রাত। আপনি কি অত রাতে কোনো আগন্তুককে ঢুকতে দেবেন বাসায়? তাকে খাতির করে নিয়ে গিয়ে বসাবেন লিভিং রুমে? মনে হয় না। এদিক ওদিক তাকাচ্ছেন পান্ট। একটা পেইন্টিং খোয়া গেছে বলে মনে হচ্ছে। যেদিকে তাকিয়ে আছেন তিনি, সেদিকে তাকালো ফ্রেজার। বুঝতে পারল ঠিকই বলেছেন পান্ট। একদিকের একটা দরজার পাশে দেয়ালের গায়ে নিঃসঙ্গ ঝুলছে একটা হুক। বোঝাই যায় কাঠের একটা দীর্ঘ ফ্রেম দীর্ঘদিন ধরে লটকে ছিল ওই হুকের সঙ্গে, কারণ দেয়ালে আবছা একটা চারকোনা দাগ পড়ে গেছে। অনুমান করে নিতে কষ্ট হয় না কাঠের সেই ফ্রেম আসলে ছিল একটা পেইন্টিং। ফ্রেজার বলল, আপনার কি মনে হয় পেইন্টিং খোয়া যাওয়ার ঘটনাটার সঙ্গে খুনের কোনো সম্পর্ক আছে? খুনের কেসে যে কোনো কিছুরই অন্য যে কোনো কিছুর সঙ্গে যোগসূত্র থাকতে পারে, বললেন পান্ট। আবারও এদিক ওদিক তাকালেন তিনি। এখানে আর কিছু দেখার আছে বলে মনে হয় না। ডিটেকটিভ ইন্সপেক্টর, হাউসকিপার মিসেস ব্ল্যাকস্টোনের লাশ কোথায় এবং কিভাবে পাওয়া গেছে পরে শুনবো আপনার কাছ থেকে। আপাতত লিভিং রুমে যেতে চাই আমি। অবশ্যই। ইঙ্গিতে একদিকের একটা দরজা দেখিয়ে দিলেন চাপ। ওটা দিয়ে ঢুকলে লিভিং রুম, অপর প্রান্তে স্যার ম্যাগনাসের স্টাডি। সেখানে একটা চিঠি পাওয়া গেছে, সেটা হয়তো ইন্টারেস্টিং মনে হতে পারে আপনার কাছে। লিভিং রুমে রমণীয় একটা ভাব আছে, এবং সেটা এন্ট্রেন্স হলের তুলনায় অনেক বেশি। এখানকার মেঝেতে বিছানো আছে ঝিনুকের মতো গোলাপি কার্পেট, ফুলের নকশাওয়ালা রেশমি পর্দা ঝুলছে জানালায়, আরামদায়ক সোফা আছে, একটা দুটো টেবিল আছে, আর আছে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের ফটোগ্রাফ। ওরকম একটা ফটো তুলে নিল ফ্রেজার। দেখছে এই বাড়ির সামনে একসঙ্গে দাঁড়িয়ে আছেন তিনজন মানুষ। তাদের একজনের চেহারা গোলগাল, গালে দাড়ি, পরনে পুরনো আমলের স্যুট। তার পাশে দাঁড়িয়ে আছেন একজন মহিলা। তিনি ওই লোকের চেয়ে কয়েক ইঞ্চি লম্বা। সোজা তাকিয়ে আছেন তিনি ক্যামেরা লেন্সের দিকে, অসহিষ্ণু দৃষ্টি তার চোখে। তৃতীয়জন একটা বালক, পরনে স্কুলের ইউনিফর্ম, ভ্রু কুঁচকে রেখেছে। স্যার ম্যাগনাস, লেডি পাই এবং তাদের ছেলেদের ফ্যামিলি ফটোগ্রাফ। তবে একটু খেয়াল করলে বোঝা যায় পরিবারটা সুখী না। দূরের একটা দরজায় দাঁড়িয়ে আছে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ অফিসার, পাহারা দিচ্ছে। সেই দরজা দিয়ে স্যার ম্যাগনাসের স্টাডি রুমে ঢুকে পড়লেন তারা এই তিনজন। এখানে প্রথমে চোখে পড়ে বড়সড় একটা অ্যান্টিক ডেস্ক বসানো হয়েছে দুটো বুকশেলফের মাঝখানে।
ডেস্কটার মুখোমুখি বড় একটা জানালা, সেটা দিয়ে তাকালে চোখে পড়ে বাড়ির সামনের দিকে লন আর লেকের কিছুটা। স্টাডি রুমের মেঝেতে শোভা পাচ্ছে চকচকে পলিশ করা কাঠের বোর্ড। দু এক জায়গায় রাগও দেখা যাচ্ছে। প্রায় মুখোমুখি অবস্থানে বসিয়ে দেওয়া হয়েছে দুটো আর্মচেয়ার। সেগুলোর মাঝখানে খাড়া করিয়ে দেওয়া হয়েছে একটা অ্যান্টিক গ্লোব। দূরের একদিকে দেয়ালে বানানো হয়েছে ফায়ারপ্লেস। ছাই আর পোড়া কাঠকয়লা দেখলে বোঝা যায় সেখানে আগুন চালানো হয়েছিল সম্প্রতি। বাতাসে সিগার ধোয়ার হালকা গন্ধ। একধারে একটা সাইড টেবিলের উপর দেখা যাচ্ছে একটা হিউমিডার, অর্থাৎ সিগার রাখার আর্দ্রতা নিয়ন্ত্রিত বাক্স। সেটার পাশে আছে কাচের ভারী একটা অ্যাশট্রে। দেয়ালের জায়গায় জায়গায় শোভা পাচ্ছে আরও কয়েকটা তেলচিত্র। সেগুলোর বয়স হয়তো এই বাড়ির বয়সেরই সমান। সেরকম একটা ছবির দিকে এগিয়ে গেলেন পান্ট। ছবিটা একটা ঘোড়ার, দাঁড়িয়ে আছে একটা আস্তাবলের সামনে। কিন্তু ছবির প্রতি তেমন একটা আগ্রহ বোধ করছেন না তিনি, বরং ফ্রেমটা কৌতূহলী করে তুলেছে তাকে। আধ খোলা কোনো দরজার মতো সামনের দিকে একটুখানি ঝুঁকে আছে ফ্রেমটা। আমরা যখন প্রথমবার এসেছিলাম এখানে, পান্ডের কৌতূহল লক্ষ্য করে বললেন চাপ, তখন থেকে ওভাবে আছে ওটা। পকেট থেকে একটা কলম বের করলেন পান্ড। ওটা কাজে লাগিয়ে হুকের মতো ধরলেন পেন্টিংটার একটা প্রান্ত। নিজের দিকে কিছুটা টেনে আনলেন ফ্রেমটা। উকি দিয়ে দেখলেন ভেতরে কি আছে। নিরেট একটা দেয়াল সিন্দুক। কম্বিনেশনটা জানা নেই আমাদের, বলে চললেন চাপ। তবে আমি নিশ্চিত লেডি পাইকে জিজ্ঞেস করলে জানা যাবে সেটা। মাথা ঝাঁকালেন পান্ড। সরে এলেন ওই তেলচিত্রের কাছ থেকে। মনোযোগ দিলেন ডেস্কের ওপর। অনুমান করে নিলে হয়তো ভুল হবে না, ওই ডেস্কের ধারে নিজের চেয়ারে মৃত্যুর কয়েক ঘন্টা আগেও বসেছিলেন স্যার ম্যাগনাস। আর হয়তো সে কারণেই ডেস্কের উপর ছড়ানো ছিটানো অবস্থায় আছে কিছু কাগজ। ডেস্কের উপরের দিকের একটা ড্রয়ারে একটা আগ্নেয়াস্ত্র আছে, বললেন চাপ। পুরনো একটা সার্ভিস রিভলভার। গুলি করা হয়নি ওটা থেকে, তবে ওটা গুলি ভর্তি অবস্থায় আছে। হাসপাতালে নেওয়ার আগে লেডি পায়ের সঙ্গে টুকটাক কিছু কথা বলতে পেরেছি আমরা। জানতে পেরেছি এমনিতে নাকি রিভলভারটা দেয়াল সিন্দুকের ভেতরেই রাখতেন স্যার ম্যাগনাস। কিন্তু যেহেতু চুরির ঘটনা ঘটে গেছে এই বাড়িতে, হয়তো সে কারণে রিভলভারটা বের করে ওই ড্রয়ারে রেখেছিলেন। অথবা হতে পারে মৃত্যুর আগে কোনো কারণে নার্ভাস হয়ে পড়েছিলেন স্যার ম্যাগনাস। টান দিয়ে ড্রয়ারটা খুললেন পান্ট। তাকালেন রিভলভারটার দিকে। ওটা .38 ক্যালিবারের ওয়েবলি রিভলভার। চাপ ঠিকই বলেছেন, ব্যবহার করা হয়নি অস্ত্রটা। ড্রয়ারটা লাগিয়ে দিলেন পান্ট। আবারও মনোযোগ দিলেন ডেস্কের উপর। কি কি কাগজ ছড়িয়ে আছে সেখানে দেখছেন। প্রথমে তার চোখ পড়ল বেশ কিছু ড্রয়িংয়ের উপর। বেশিরভাগ আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট। বার্থের লার্কিন গার্ডওয়াল নামের একটা কোম্পানি থেকে করানো। বেশ কয়েকটা বাড়ির নকশা দেখা যাচ্ছে, মোট 12টা, 2 লাইনে 6টা করে। এগুলোর পাশে দেখা যাচ্ছে চিঠির ছোটখাটো একটা স্তূপ। ঠিকানা দেখে বোঝা গেল স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছিলেন স্যার ম্যাগনাস। একটা ব্রোশারও পাওয়া গেল। ওটার গায়ে লেখা আছে ডিঙ্গেলডেল, স্যাক্সবিয়ন এইভন। ডেস্কের একটা কোনায় স্তূপ হয়ে আছে এসব। অন্য কোনায় দেখা যাচ্ছে একটা টেলিফোন, সেটার পাশে একটা নোটপ্যাড। ঠিক পাশেই আলগোছে পড়ে আছে একটা পেন্সিল। নোটপ্যাডটা খোলা। সেটার একটা পৃষ্ঠায় কেউ একজন, খুব সম্ভব স্যার ম্যাগনাস নিজেই, পেন্সিলে লিখেছেন অ্যাশটন HMW এ গার্ল। পৃষ্ঠাটার উপর দিকে সুন্দর হস্তাক্ষরে লেখা হয়েছে এই শব্দগুলো, কিন্তু তারপরেই দেখে মনে হচ্ছে কোনো কারণে উত্তেজিত হয়ে পড়েছিলেন স্যার ম্যাগনাস। ক্রস চিহ্নের মতো করে দুটো দাগ টেনে দিয়েছেন তিনি। দেখে মনে হচ্ছে রাগের মাথায় আঁকিবুকি করেছেন। লেখাটার প্রতি ফ্রেজারের দৃষ্টি আকর্ষণ করলেন পান্ট। একটা মেয়ে, বলল ফ্রেজার। আমার মনে হচ্ছে টেলিফোনে কথা বলার সময় ওই নোট লিখেছিলেন স্যার ম্যাগনাস। কোনো না কোনো মনে আছে MW। খেয়াল করেছ? এটা জানি না ঠিক, ডাব্লিউটা কিন্তু লেখা হয়েছে ছোট হাতের অক্ষরে। আর হ্যাঁ, একটা মেয়ে হতে পারে। টেলিফোনে কোনো একটা মেয়েকে নিয়ে কথা বলছিলেন তিনি, কিন্তু কথা বলার সময় তার মেজাজ ঠিক ছিল বলে মনে হয় না। সম্ভবত। খালি একটা এনভেলপের দিকে তাকালেন পান্ট।
ওটার পাশে রাখা আছে একটা চিঠি। এটার কথাই বলেছিলেন চাপ বোধ হয়। ডেস্কের ঠিক মাঝখানে পড়ে আছে চিঠিটা। এনভেলপের গায়ে কোনো ঠিকানা লেখা নেই, শুধু একটা নাম লেখা আছে, স্যার ম্যাগনাস পাই। কালো কালিতে হাতে লেখা হয়েছে নামটা। সুন্দর করে ছেঁড়া হয়নি এনভেলপের মুখ, বরং যেন তেনভাবে খোলা হয়েছে। পকেট থেকে একটা রুমাল বের করলেন পান্ট, তারপর সেটা কাজে লাগিয়ে ধরলেন এনভেলপটা। ভালো মতো দেখলেন ওটা, সাবধানে নামিয়ে রাখলেন আগের জায়গায়। এরপর হাতে তুলে নিলেন চিঠিটা। এটা লিখতে টাইপরাইটার ব্যবহার করা হয়েছে। তারিখের জায়গায় লেখা আছে 28শে জুলাই 1955, মানে যেদিন খুন হয়েছেন স্যার ম্যাগনাস, এবং তাকে সম্বোধন করেই লেখা হয়েছে চিঠিটা। পড়তে শুরু করলেন পান্ট। কি মনে করেন আপনি বেঁচে যেতে পারবেন? আপনি যখন ছিলেন না তখন এই গ্রাম ছিল, এবং আপনি যখন থাকবেন না তখন এই গ্রাম থাকবে। যদি ভেবে থাকেন ঘর বাড়ি বানানোর ইচ্ছা বাস্তবায়িত করতে গিয়ে সর্বনাশ করবেন এই গ্রামের, যদি ভেবে থাকেন নিজের অর্থ লিপ্সা পূরণ করতে গিয়ে তছনছ করে দিবেন গ্রামটা, তাহলে ভুল করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভাবুন। বেজন্মা কোথাকার, যদি এই গ্রামে থাকতে চান আরেকবার ভাবুন, যদি বেঁচে থাকতে চান। চিঠির শেষে স্বাক্ষর করেনি কেউ। ওটা ডেস্কের ওপর নামিয়ে রাখলেন পান্ট, যাতে ফ্রেজার পড়তে পারে। যে লোক লিখেছে সেই চিঠি, সেই ঘর বাড়ি বানানো মানে বিল্ডিং শব্দে বানান জানে না। দেখুন, সে লিখেছে বিল্ডিং, ইউটা বাদ পড়ে গেছে। হতে পারে খুনের বাতিক আছে তার, বললেন পান্ট। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চিঠিটা গতকাল হাতে পেয়েছেন স্যার ম্যাগনাস, এবং তার কয়েক ঘন্টা পরে খুন করা হয় তাকে, এবং সেরকম ইঙ্গিতে দেওয়া হয়েছিল চিঠিটাতে। চাবের দিকে তাকালেন তিনি। এই চিঠির সঙ্গে স্যার ম্যাগনাসের ওই নোটের কোনো সম্পর্ক আছে কিনা ভাবছি। আমিও ভেবেছি সেটা, একমত হলেন চাপ। লার্কিং গার্ডওয়ালে ইতিমধ্যে যোগাযোগও করেছি। ওটা একটা ডেভেলপিং প্রতিষ্ঠান, এবং কয়েকটা বাড়ি বানিয়ে দেওয়ার ব্যাপারে স্যার ম্যাগনাসের সঙ্গে চুক্তি হয়েছিল তাদের। বিস্তারিত জানার জন্য আজ বিকেলে সেখানে যাব আমি। যদি ইচ্ছা করেন আপনিও যেতে পারেন আমার সঙ্গে। আপনার উদারতার প্রশংসা না করে পারছি না, মাথা ঝাঁকালেন পান্ট। এখনো তাকিয়ে আছেন চিঠিটার দিকে। একটা ব্যাপার অদ্ভুত লাগছে আমার কাছে। আমার মনে হয় আপনার আগেই সে ব্যাপার বুঝে গেছি আমি। চাবের কণ্ঠে আত্মতুষ্টি। খামের গায়ে স্যার ম্যাগনাসের নামটা লেখা হয়েছে হস্তাক্ষরে, অথচ চিঠির প্রতিটা শব্দ টাইপ করা হয়েছে। অর্থাৎ আপনি ভাবছেন চিঠিটা যেই পাঠিয়ে থাকুক সে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছে ইচ্ছাকৃতভাবে। যা হোক, আমার ধারণা চিঠিটা টাইপ করে খামে ঢোকানোর পর ওই লোকের মনে হয়েছে খামের গায়ে নাম লেখা হয়নি। তখন আর খামটা টাইপরাইটারে ঢুকিয়ে স্যার ম্যাগনাসের নাম টাইপ করার উপায় ছিল না। একই কাজ আমার দ্বারাও হয়েছে কয়েকবার। হয়তো আপনার ধারণা ঠিক, ডিটেকটিভ ইন্সপেক্টর, তবে অদ্ভুত বলতে যা বলেছি আমি সেটা আপনার ধারণার সঙ্গে মেলেনি। অপেক্ষা করছেন চাপ, আশা করছেন যা অদ্ভুত লেগেছে পান্ডের কাছে সে ব্যাপারে মুখ খুলবেন তিনি। কিন্তু ডেস্কের আরেক প্রান্তে দাঁড়ানো জেমস ফ্রেজার জানে কাজটা করবেন না পান্ড। তদন্তের সময় কিছু কথা বলেন তিনি, বেশিরভাগই বলেন না। ফায়ারপ্লেসের দিকে এগিয়ে গেছেন তিনি। কলমটা আবার বের করেছেন পকেট থেকে, ওটা কাজে লাগিয়ে খোঁচাচ্ছেন ছাইয়ের গাদা। কি যেন পেয়েও গেলেন একটু পর, জিনিসটা আলাদা করলেন ছাই থেকে। তার দিকে এগিয়ে গেল ফ্রেজার। দেখতে পেল ছাইয়ের গাদা থেকে এক টুকরো কাগজ আলাদা করেছেন পান্ট। আকারে একটা সিগারেটের কার্ডের চেয়ে সামান্য বড় হবে সেটা। কোনার দিকগুলো কালো হয়ে গেছে। পান্টের এই ব্যাপারগুলো খুব ভালো লাগে ফ্রেজারের কাছে। এমন সব জিনিস খুঁজে বের করে ফেলেন তিনি যা খুঁজবার কথা কল্পনাও করেন না পুলিশের তদন্তকারী অফিসাররা। ফায়ারপ্লেসটা ঘেটে দেখার কথা হয়তো চাবের মাথায় আসেনি। তিনি হয়তো প্রাথমিক তদন্তের পর খবর দিয়েছেন ফরেন্সিক টিমকে, কিন্তু ওই ঘরের কোথাও না কোথাও এমন কোনো ক্লু হয়তো রয়ে গেছে যা বড় কোনো ব্রেক নিতে পারে এই কেসে। তবে আশ্চর্যের ব্যাপার, পান্ডের উদ্ধার করা ওই কাগজের টুকরোটা সম্পূর্ণ সাদা, কিছুই লেখা নেই সেটাতে, একটা অক্ষরও না। তারপরও দেখে মনে হচ্ছে না মোটেও নিরাশ হয়েছেন পান্ট। দেখতে পাচ্ছ ফ্রেজার, বললেন তিনি, কাগজের একটা জায়গায় একটুখানি বিবর্ণ হয়ে আছে না?
আমার কি ধারণা জানো? আমার ধারণা ওই জায়গায় কারো ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্ট? পান্ডের দিকে এগিয়ে গেলেন চাপ। কাগজের টুকরোটা ভালো মতো দেখে বুঝতে পারলেন ঠিকই বলেছেন পান্ড। গাঢ় বাদামি একটা দাগ দেখা যাচ্ছে টুকরোটায়। চাবের ধারণা কফি পড়ে গিয়েছিল ওই কাগজে, তারপর সেটা আর কোনো কাজে লাগবে না ভেবে ফায়ারপ্লেসের আগুনে ফেলে দিয়েছিল কেউ। তবে স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের সঙ্গে এই কাগজের টুকরো কোনো সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে পারলেন না তিনি। ওটা ফায়ারপ্লেসে ফেলে থাকতে পারে যে কেউ। বললেন, দরকার হলে ল্যাব থেকে পরীক্ষা করিয়ে আনবো এই টুকরো। ওই চিঠিও পাঠিয়ে দিব, ওটাও পরীক্ষা করে দেখবে ওরা। হতে পারে চুরির ব্যাপারটা মাথায় রেখে একটু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি। মাথা ঝাঁকালেন পান্ড। সোজা হয়ে দাঁড়ালেন। এই গ্রামে কোথাও থাকার জায়গা খুঁজে নিতে হবে আমাদের। এখানে থাকার পরিকল্পনা করছেন নাকি? যদি আপনি অনুমতি দেন ডিটেকটিভ ইন্সপেক্টর। অবশ্যই। কুইন্স আর্মসে এখনো কয়েকটা ঘর খালি আছে মনে হয়। ওটা একটা পাব, গির্জার পাশেই। তবে খাবারের ব্যবস্থাও আছে সেখানে। আর যদি কোনো হোটেলে থাকতে চান, বাথে যেতে হবে আপনাদেরকে। এই গ্রামে থাকাটাই আমাদের জন্য ভালো মনে হয়, বললেন পান্ড। দীর্ঘশ্বাস গোপন করল ফ্রেজার। গ্রামে থাকা মানে এমন কোনো বিছানায় ঘুমানো যা মোটেও আরামদায়ক নয়, এমন কোনো ঘরে থাকা যা কুৎসিত সব আসবাবে ঠাসা, এবং সবচেয়ে বড় কথা এমন কোনো বাথরুম ব্যবহার করা যা এক কথায় নোংরা। আপনি কোন বাথে যাবেন? চাপকে জিজ্ঞেস করলেন পান্ড। 2টোর সময়। সেখান থেকে যদি ইচ্ছা করেন সোজা যেতে পারেন হাসপাতালে। দেখা করব লেডি পায়ের সঙ্গে। চমৎকার ডিটেকটিভ ইন্সপেক্টর, আপনার সঙ্গে আমার কাজ করার সুযোগ পেয়ে যার পরনেই ভালো লাগছে আমার। এই কেসে আপনাকে পেয়ে আমারও খুব ভালো লাগছে হের পান্ড। একটাবার শুধু ভেবে দেখুন, মাথা ছাড়া একটা লাশ, কল্পনা করলে কেমন শিহরণ জাগে শরীরে। আরেকটা সিগারেট ধরলেন তিনি। হাঁটা ধরেছে নিজের গাড়ির উদ্দেশ্যে। 2টো ঘর খালি আছে কুইন্স আর্মসে, এবং সেটা জানতে পেরে ফ্রেজার বিরক্ত। উপরতলায় গিয়ে ওগুলো না দেখে ভাড়া নিয়ে নিলেন পান্ড। সে কারণে ফ্রেজারের বিরক্তি আরও বাড়ল। আর যখন সরেজমিনে দেখল সে ঘর 2টো, রীতিমতো হতাশ হলো। 2টোর মেঝেই কেমন ঢালু, জানালাগুলো ছোট ছোট। ফ্রেজার যে ঘরে উঠেছে সেটা থেকে ভিলেজ স্কোয়ার দেখা যায়, আর পান্ড যে ঘরে উঠেছেন সেটা থেকে দেখা যায় কবরস্থানটা। তারপরও কোনো অভিযোগ নেই তার মুখে, বরং তাকে দেখে মনে হচ্ছে কিছুটা হলেও আনন্দে আছেন। 2টো ঘরে কোনোটাতেই আরামের তেমন কোনো ব্যবস্থা নেই, তারপরও ওই ব্যাপারে কিছু বললেন না তিনি। ফ্রেজার যখন কাজ শুরু করে পান্ডের সঙ্গে, তখন তার কয়েকটা ব্যাপার দেখে তাজ্জব হয়ে গিয়েছিল। একটা সিঙ্গেল বেডে ঘুমান তিনি। সেটা আসলে নামে মাত্র একটা বিছানা, বরং ধাতব একটা কাঠামো বললে মানায় বেশি। কম্বল টম্বল যা আছে সব ভাঁজ করে রেখে দিয়েছেন সুন্দর করে। বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সেই স্ত্রীর ব্যাপারে একটা কথাও বলেননি কখনো ফ্রেজারকে। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি কোনো আগ্রহ দেখান না। লন্ডনের ফ্ল্যাটে ওরকম আড়ম্বরহীনতা কেমন খামখেয়ালি মনে হয় ফ্রেজারের কাছে। ওকে নিয়ে কুইন্স আর্মসের নিচতলায় লাঞ্চ খেয়ে নিলেন পান্ড। তারপর হাঁটতে বের হলেন। ভিলেজ স্কোয়ার বাস শেল্টারে জড়ো হয়েছে কয়েকজন লোক, কিন্তু ফ্রেজারে কেন যেন মনে হচ্ছে ওই লোকগুলো আসলে বাসের জন্য অপেক্ষা করছে না, বরং কোনো একটা ঘটনায় কৌতূহলী হয়ে উঠেছে তারা। কেমন উদ্দীপিত ভঙ্গিতে কথা বলছে তারা নিজেদের মধ্যে। ফ্রেজার নিশ্চিত ছিল ওই লোকগুলোর দিকে এগিয়ে যাবেন পান্ড, ঘটনা কি তা জানার চেষ্টা করবেন। কিন্তু কবরস্থানের দরজায় একটা লোককে দেখা গেল এমন সময়। জড়ো হওয়া লোকগুলোর উদ্দেশ্যে হাঁটা ধরেছেন তিনি। পরনের ক্ল্যারিক্যাল শার্ট আর ডগ কলার দেখে বোঝা গেল তিনি এই গ্রামের ভিকার। তিনি লম্বা, কেমন লিকলিকে, মাথায় এলোমেলো কালো চুল। ফ্রেজার দেখল কবরস্থানের গেট ঠেস দিয়ে দাঁড় করে রাখা হয়েছিল একটা বাইসাইকেল। ওটার হ্যান্ডেল ধরলেন তিনি। ঠেলতে ঠেলতে নিয়ে এসেছেন রাস্তা দিয়ে। প্রতিবার ঘূর্ণনের সময় ক্যাচকোচ আওয়াজ করছে চাকা 2টো। ভিকার? শক্তোক্তির ঢঙে বলে উঠলেন পান্ড। যে কোনো ইংরেজ গ্রামে ভিকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রায় সবার ব্যাপারে সবকিছু জানেন। কিন্তু সবাই তো গির্জা যায় না, বলল ফ্রেজার।
সবাই গির্জা না গেলেও কিছু যায় আসে না ইংরেজ গ্রামাঞ্চলের ভিকারদের। কারণ যারা নাস্তিক অথবা যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করে না, তাদেরকেও চিনে নেন তারা নিজেদের প্রয়োজনে। ভিকারের দিকে এগিয়ে গেলেন তিনি, তার পিছু পিছু গেল ফ্রেজার। জড়ো হওয়া লোকগুলোর কাছে পৌঁছানোর আগেই ভিকারকে ধরে ফেলেন পান্ট, পরিচয় দিলেন নিজের। ও হ্যাঁ, বললেন ভিকার। রোদের তেজ থেকে বাঁচার জন্য চোখ পিটপিট করছেন, ভ্রু কোচকালেন। আপনার নাম শুনেছি অনেক। আপনি তো সেই বিখ্যাত গোয়েন্দা না? স্যার ম্যাগনাস পাইয়ের হত্যাকাণ্ড তদন্ত করার জন্য এখানে এসেছেন, তাই না? কি একটা ভয়ঙ্কর ঘটনা, তাও আবার স্যাক্সোভিয়ন এইবনের মতো ছোট্ট একটা জায়গায়। ওরকম কোনো ঘটনা একেবারেই মানানসই না আমাদের এই গ্রামে, এবং এই ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছি না আমরা কেউ। কিন্তু কিছু মনে করবেন না, এখনো নিজের নামটাই বলিনি আপনাকে। আমি রবিন অসবর্ন, এখানকার সেন্ট বটলফ স্কির্জার ভিকার। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন ব্যাপারটা। যে লাইনে কাজ করেন বোঝার তো কথা আপনার। হাসলেন তিনি। পান্ডের এমনকি ফ্রেজারেরও মনে হলো যে কোনো কারণেই হোক নার্ভাস হয়ে আছেন অসবর্ন। যে কোনো নার্ভাস লোকের মতোই হড়বড় করে কথা বলছেন তিনি। আসলে তার মাথায় যা কাজ করছে সেটা গোপন করার চেষ্টা করছেন। পান্ট বললেন, আমি যদি অনুমান করে নেই স্যার ম্যাগনাসকে ভালো মতো চিনতেন আপনি, তাহলে নিশ্চয়ই ভুল হবে না। ভালো মতো মানে? চিনতাম আর কি। আসলে ধার্মিক লোক বলতে যা বোঝায় সেরকম ছিলেন না তিনি। গির্জার অথবা গ্রামের কোনো উন্নয়নমূলক কাজেও অংশ নিতেন না বললেই চলে। আপনি কি আসলে তার হত্যাকাণ্ডের তদন্ত করতে এসেছেন মিস্টার পান্ট? মাথা ঝাঁকালেন পান্ট। আমাদের পুলিশ ফোর্সের যে বাড়তি সহযোগিতা দরকার হয়ে পড়েছে জেনে আশ্চর্য লাগছে আমার কাছে। আমি ইতিমধ্যে আজ সকালে কথা বলেছি ডিটেকটিভ ইন্সপেক্টর চাবের সঙ্গে। অজ্ঞাতনামা কোনো এক বা একাধিক অনধিকার প্রবেশকারীর প্রতি ইঙ্গিত করেছেন তিনি। সোজা কথায় বললে চোরের দল। ও পাই হলে যে চুরি হয়েছিল কয়েকদিন আগে, নিশ্চয়ই শুনেছেন। আমার ধারণা চোরের দল টার্গেট করেছিল ওই বাড়ি। শুনেছি, আরও শুনেছি ইদানিং পাই হলে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। মিসেস ব্ল্যাকস্টোনের মৃত্যুর কথা বলছেন? ইঙ্গিতে কবরস্থানটা দেখিয়ে দিলেন অসবর্ন। এখন ওখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। তার শেষ কীর্তানুষ্ঠান পরিচালনা করেছিলাম আমি। স্যার ম্যাগনাস কি এই গ্রামে জনপ্রিয় কেউ ছিলেন? প্রশ্নটা শুনে মনে হলো আশ্চর্য হয়েছেন ভিকার। আরও মনে হলো কি জবাব দেবেন তা ভেবে পাচ্ছেন না। কিছুক্ষণ পর বললেন, এই গ্রামে হয়তো এরকম অনেকেই আছে যারা হিংসা করত তাকে, কারণ তিনি যথেষ্ট পয়সাওয়ালা লোক ছিলেন। তাছাড়া বলবেন কি বলবেন না তা নিয়ে আবার দ্বিধা করলেন তিনি। শেষে বলেই ফেললেন, ডিঙ্গেলডেল নিয়েও একটু ঘাপলা ছিল। সত্যি বলতে কি, গ্রামের অনেকেই নাখোশ হয়েছিল ওই ব্যাপারে। ডিঙ্গেলডেল? আবারও ইশারা করলেন অসবর্ন। দেখিয়ে দিলেন দূরের জঙ্গলটা। ওই যে ওটা বিক্রি করে দিয়েছেন স্যার ম্যাগনাস। লার্কিন গার্ডওয়ালের কাছে, বলল ফ্রেজার। হ্যাঁ, ডেভেলপিং কোম্পানির নাম বোধ হয় ওটা। পান্ট বললেন, আচ্ছা মিস্টার অসবর্ন, যদি বলি লার্কিন গার্ডওয়ালের কাছে ডিঙ্গেলডেল বিক্রি করার ফল হিসেবে মৃত্যুর হুমকি পেয়েছিলেন স্যার ম্যাগনাস, বিশ্বাস হবে আপনার? মৃত্যুর হুমকি? দেখে মনে হলো চমকে গেছেন অসবর্ন। যদি সত্যিই সেরকম কিছু পেয়ে থাকেন স্যার ম্যাগনাস, তাহলে যার পরনে আশ্চর্য হব। কারণ আমি নিশ্চিত এই গ্রামে এমন কেউ নেই যে হুমকি দিয়ে চিঠি লিখতে পারে স্যার ম্যাগনাসকে। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই গ্রাম আসলে খুবই শান্তির একটা জায়গা। এখানে যারা থাকেন তারা হুমকি চিঠি পাঠানোর মতো মানুষ না। কিন্তু একটু আগে আপনিই বলেছেন ডিঙ্গেলডেল বিক্রির খবর শুনে নাখোশ হয়েছিল গ্রামের অনেকেই। হ্যাঁ বলেছি, কারণ মর্মাহত হওয়ার এক কথা আর হুমকি চিঠি পাঠানো আরেক কথা। স্যার ম্যাগনাসকে শেষ কবে বা কখন দেখেছেন আপনি? প্রশ্নটা শুনে স্পষ্ট বোঝা গেল অপমানিত হয়েছেন অসবর্ন। তাকে কি সন্দেহ করা হচ্ছে? স্পষ্ট বোঝা গেল পান্ডের সঙ্গে এই আলাপচারিতা তার পছন্দ হচ্ছে না। এখান থেকে চলে যেতে পারলেই যেন বাঁচেন তিনি। বললেন, সত্যি বলতে কি স্যার ম্যাগনাসের সঙ্গে বেশ কিছুদিন দেখা হয়নি আমার। মিসেস ব্ল্যাকস্টোনের শেষ কীর্তানুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। দক্ষিণ ফ্রান্সে ছিলেন তখন।
আর তার আগে আমি ছিলাম এই গ্রামের বাইরে। কোথায় গিয়েছিলেন? স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলাম। ডেভনশায়ারে একটা সপ্তাহ কাটিয়ে এসেছি আমরা। যদি কিছু মনে না করেন, আমার জন্য এখন অপেক্ষা করছে সে। কাজেই কথা শেষ না করেই বুঝিয়ে দিলেন বাকিটা। সাইকেলটা ঠেলতে ঠেলতে ভাটা ধরলেন। আবারও ক্যাচকোচ শব্দ শুরু করলো তার সাইকেল। তিনি যখন দূরে চলে গেছেন তখন ফ্রেজার বলল, তাকে নার্ভাস বলে মনে হলো না? হ্যাঁ জেমস, কিছু একটা লুকানোর চেষ্টা করছিলেন তিনি। ফ্রেজারকে নিয়ে যখন নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন পান্ট, ততক্ষণে সাইকেলে চড়ে বসেছেন অজবর্ন। সেটা যত জলদি সম্ভব চালিয়ে ফেরার চেষ্টা করেছেন ভিকারেজে। জানেন নির্দোষ না তিনি, মিথ্যা কোনো কথা বলেননি পান্টকে, কিন্তু যা সত্যি তাও বলেননি পুরোপুরি। ভিকারেজে হাজির হয়ে কিচেন টেবিলের ধারে বসে পড়লেন। কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন হেনরিয়েটা। বিন সালাদ আর কিশ, ডিম দিয়ে বানানো পিঠা জাতীয় এক রকমের খাবার খেতে দিলেন তিনি অজবর্নকে। বসে পড়লেন স্বামীর পাশে। কোথাও যাইনি, গ্রামেই ছিলাম। কিছুক্ষণ চুপ করে থাকলেন অজবর্ন, তারপর বললেন, একজন গোয়েন্দা এসেছেন আমাদের গ্রামে। জানো কি জানি না, তার সঙ্গে দেখা হয়েছিল, অ্যাটিকাস পান্ট। কে? তার নাম শুনেছ নিশ্চয়ই। তিনি খুবই বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। মার্লবোরো সেই স্কুলের কথা মনে আছে? একটা নাটক চলাকালীন সময়ে একজন শিক্ষক খুন হয়েছিলেন সেখানে। ওই কেসে কাজ করেছিলেন পান্ট। কিন্তু এখানে একজন প্রাইভেট ডিটেকটিভের দরকার পড়ল কেন? একদল চোর চুরি করতে ঢুকেছিল পাই হলে। স্যার ম্যাগনাস তখন ছিলেন বাড়িতে, বাধা দিয়েছিলেন তাদেরকে। ফলে তাকে খুন করে রেখে পালিয়ে গেছে তারা। এত মামুলি একটা ঘটনা তদন্ত করার জন্য অত বিখ্যাত কাউকে নিয়ে আসতে হলো কেন? কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রাথমিকভাবে যা বলেছে পুলিশ তা ভুল। দ্বিধা করছেন অজবর্ন। পান্টের ধারণা স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের সঙ্গে ডিঙ্গেলডেল বিক্রি করে যাওয়ার যোগসূত্র আছে। ডিঙ্গেলডেল? তিনি তাই মনে করেন। আর কোনো কথা হলো না। চুপচাপ খাচ্ছেন তারা দুজন। দেখে মনে হচ্ছে না খেতে ভালো লাগছে তাদের কারো। বেশ কিছুক্ষণ পর অনেকটা হঠাৎ করেই হেনরিয়েটা বললেন, গতকাল রাতে কোথায় গিয়েছিলে তুমি রবিন? কি? তুমি খুব ভালো মতোই জানো কি বলছি আমি। স্যার ম্যাগনাসকে খুন করা হয়েছে। আমাকে জিজ্ঞেস করছো কেন? ছুরি আর কাঁটা নামিয়ে রাখলেন অজবর্ন। একটুখানি পানি খেলেন। আমি রেগে গিয়েছিলাম। ক্রোধ ভয়ানক একটা পাপ। সে পাপে পাপী হয়েছে আমি। আমার মনে তখন এমন একটা কিছু খেলা করছিল যা চিন্তা করাটা উচিত হয়নি আমার। আসলে খবরটা শুনে খুবই আপসেট হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল যদি কিছুক্ষণ একা থাকি তাহলে ভালো লাগবে, তাই গির্জায় গিয়েছিলাম। এতক্ষণ গির্জাতেই ছিলে তুমি? কারণ ভুলতে পারছিলাম না ব্যাপারটা। সময় দরকার ছিল আমার। রবিন, তোমার কথা ভেবে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম আমি। এমনকি তোমাকে খুঁজতে বাড়ির বাইরেও গিয়েছিলাম। তখন হঠাৎ করে দেখা হয়ে যায় ব্রেন্টের সঙ্গে। সে বলে কাকে যেন পাই হলে যেতে দেখেছে। কি বলতে চাইছো তুমি? পাই হলে গিয়ে আমি খুন করছি স্যার ম্যাগনাসকে? তলোয়ারের এক কোপে ধর থেকে আলাদা করে দিয়েছি তার মাথা? তুমি কি তাই বলতে চাইছো? না, সেটা বলতে চাইছি না আমি। তাহলে? আমি শুধু বলতে চাইছি তুমি সাংঘাতিক রেগে গিয়েছিলে। হ্যাঁ, রেগে গিয়েছিলাম এবং এখন আবারও রেগে যাচ্ছি, কারণ হাস্যকর সব কথা বলছো তুমি। গতকাল রাতে পাই হলের ধারে কাছেও যাইনি আমি, এবং সন্দেহজনক কোনো কিছু দেখিও নি। আরেকটা কথা বলতে চাইছিলেন হেনরিয়েটা, কিন্তু বললেন না। গতকাল রাতে তার স্বামীর শার্টের হাতায় রক্তের দাগ দেখেছেন তিনি নিজের চোখে। আজ সকালে ঘুম থেকে উঠে ওই শার্ট ফুটন্ত পানি আর ব্লিচ দিয়ে ভালো মতো ধুয়েছেন তিনি। এখন সেটা মেলে দেওয়া হয়েছে উঠোনে, রোদে শুকাচ্ছে। ওটা কার রক্তের দাগ জিজ্ঞেস করার ইচ্ছা ছিল হেনরিয়েটার। তার জানতে ইচ্ছা করছে ওই দাগ কিভাবে লাগলো অজবর্নের শার্টের হাতায়, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না তার। স্ত্রী হয়ে স্বামীকে খুনের দায়ে অভিযুক্ত করতে পারেন না তিনি। নিঃশব্দে লাঞ্চ শেষ করলেন তারা দুজন। একটা রিপ্রোডাকশন ক্যাপ্টেন্স চেয়ারে বসে আছে জনি হোয়াইটহেড।
ওটার পিঠটা বাঁকা, সিটটা সুইভেলিং। স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ড নিয়ে ভাবছেন জনি। ওই খুনের ঘটনা ছাড়া অন্য কিছু তেমনভাবে কাজ করছে না ওর মাথায় আজ সকাল থেকে। নিজের চায়না শপের ভেতরে জলভরতের মতো হেঁটে বেড়াচ্ছে সে। কোনো কারণ ছাড়াই নতুন করে সাজিয়ে রাখছে জিনিসপত্র আর সমানে ধূমপান করছে। আজবের ছটফটানিতে ভুগতে ভুগতে 9 শিলিং আর 6 পেন্স দামের চমৎকার একটা সোপ ডিশ উল্টে ফেলে ভেঙেছে। শেষ পর্যন্ত মেজাজ আর ঠিক রাখতে পারল না ওর স্ত্রী জেমা হোয়াইটহেড। কি হয়েছেটা কি তোমার? কাজ থেকে মনে হচ্ছে তুমি এমন একটা ভালো যেটা মাথায় বিভৎস কোনো ঘা হয়েছে। আর তো সিগারেট খাচ্ছ কেন? এটা তোমার কত নম্বর সিগারেট চলছে খেয়াল আছে? 4 নম্বর। যাও, একটু বাইরে যাও, তাজা বাতাসে কিছুক্ষণ হাঁটাচলা করলে ভালো লাগবে। এখন বাইরে যাওয়া সম্ভব না আমার পক্ষে। কেন, কি সমস্যা? একটা অ্যাশট্রেতে সিগারেটটা পিষে মারল জনি। কি মনে হয় তোমার? জানি না, সে কারণে তো জিজ্ঞেস করছি তোমাকে। স্যার ম্যাগনাস পাই। সিগারেটটা ঠিক মতো নেভানো হয়নি, এখনো ধোঁয়া বের হচ্ছে ওটার অবশিষ্টাংশ থেকে। সেদিকে তাকিয়ে আছে জনি। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমি, তার বাড়িতে ঢুকে তাকে খুন করার দরকার হলো কার এবং কেন? খুনটা যেই করে থাকুক না কেন, সেটার ফল কি হলো ভেবে দেখো একবার। গ্রামে হাজির হয়ে গেছে পুলিশ। বাড়িতে বাড়িতে গিয়ে এটা সেটা জিজ্ঞেস করছে। আমাদের এখানেও আসবে ওরা। আসুক না, অসুবিধা কি? ওদের যা খুশি লাগে জিজ্ঞেস করুক আমাদেরকে। আমি তুমি কেউই খুন করিনি স্যার ম্যাগনাসকে, কাজেই আমাদের ভয় কিসের? কিছুক্ষণ চুপ করে থাকলো জেমা, তারপর বলল, পুলিশ কি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে না? অবশ্যই পারে। স্বামীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জেমা। তোমার আসলে কি হয়েছে বলো তো? কোনো মতলব কি ঘুরপাক খাচ্ছে তোমার মাথায়? কি বলছো এসব? আহত গলায় বলল জনি। কোনো মতলবই ঘুরপাক খাচ্ছে না আমার মাথায়। জনির মাথায় আসলে ঘুরপাক খাচ্ছে অন্য কিছু। হঠাৎ করে মারা গেছেন ম্যারি ব্ল্যাকস্টেন। তার 2 সপ্তাহের মধ্যে খুন করা হলো স্যার ম্যাগনাসকে। ওগুলো কাকতালীয় ঘটনা হতে পারে না, এবং পুলিশও নিশ্চয়ই সেরকম কিছু ভাবছে না। পুলিশ কিভাবে কাজ করে জানা আছে জনির। ইতিমধ্যে নিশ্চয়ই ফাইলপত্র জোগাড়ের কাজ শুরু করে দিয়েছে ওরা। পাই হলে আশেপাশে প্রতিবেশী হিসেবে কে বা কারা থাকতো নিশ্চয়ই খোঁজ খবর করেছে, এবং জনির এখানেও হাজির হতে বেশি সময় লাগবে না তাদের। এগিয়ে গিয়ে স্বামীর পাশে বসে পড়ল জেমা। ওর হাতে রাখলো নিজের একটা হাত। শারীরিক গড়নের দিক দিয়ে জনির চেয়ে অনেক ছোট সে, অনেক পলকা। তারপরও ওর মনের জোর জনির চেয়ে অনেক বেশি, এবং সেটা জানা আছে ওদের দুজনেরই। লন্ডনে থাকতে যখন ঝামেলায় পড়েছিল ওরা, তখন স্বামীর পাশে দাঁড়িয়েছিল জেমা। এমন একটা সময় গেছে ওদের জীবনে যখন দূরে দূরে থাকতে বাধ্য হয়েছিল ওরা। তখন নিয়ম করে প্রতি সপ্তাহে দীর্ঘ চিঠি লিখেছে মেয়েটা জনিকে, আশা আর উৎসাহ জুগিয়েছে। পরে একসময় ফিরে আসে জনি। তখন স্যাক্সোবিয়ন এইভনে চলে আসার সিদ্ধান্ত নেয় মেয়েটাই। অ্যান্টিক দোকানটা বিজ্ঞাপন দেখেছিল সে একটা ম্যাগাজিনে। লন্ডন ছেড়ে চলে আসাটা সহজ ছিল না ওদের জন্য, বিশেষ করে জনির জন্য। এই গ্রামে আসার আগে নিজের সারাটা জীবন লন্ডনেই কাটিয়েছে সে, কিন্তু চলে আসার গুরুত্ব বুঝতে পেরেছিল জনি, এবং মেনে নিয়েছিল ব্যাপারটা। মাঝে মধ্যে নিজেকে মনে মনে জিজ্ঞেস করে জিমা, জনিকে এখানে নিয়ে এসে কি ভুল করেছে সে? জিজ্ঞেস করে জনিকে মাঝে মধ্যে লন্ডনে যেতে দিয়ে কি ভুল করে। কারণ যতবার সেখানে যায় জনি, ততবারই নার্ভাস হয়ে পড়ে মেয়েটা। কি কাজে সেখানে যায় জনি? ওকে তা কখনোই জিজ্ঞেস করা হয় না জেমা। জনিও কিছু বলে না ওই ব্যাপারে, কিন্তু এবারে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কয়েকদিন আগে লন্ডন গিয়েছিল জনি, এবং সে ফিরে আসা কয়েকদিনের মধ্যে খুন হলেন স্যার ম্যাগনাস। প্রশ্ন হচ্ছে, জনি এবারকার লন্ডন যাত্রা এবং স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? এবার লন্ডনে গিয়ে কি করলে? জিজ্ঞেস করলো জেমা। কেন জিজ্ঞেস করছো? পাল্টা প্রশ্ন করলো জনি। এমনি জানতে ইচ্ছে করছে আর কি। আমার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করেছি। কারা? ডেরেক, কলিন। একসঙ্গে লাঞ্চ করেছি আমরা, মদ খেয়েছি। তুমিও যদি যেতে ভালো হতো। এখন বলছো কথাটা? কই, তখন তো বলনি। তুমি আসলে চাও না তোমার সঙ্গে লন্ডন যাই আমি।
কথাটা প্রতিবাদ করলো না জনি, চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, ওরা জিজ্ঞেস করছিল তোমার কথা। কোনো মন্তব্য করলো না জ্যামি এই ব্যাপারে। লন্ডনে যে বাড়িতে একসময় থাকতাম আমরা, বলে চলল জনি, সেখানে গিয়েছিলাম আমি। অবশ্য বাড়িটা এখন আর নেই, ফ্ল্যাট হয়ে গেছে। জানো, ওটা দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম আমি। ওই বাড়িতে সুখে কত সময় কাটিয়েছি আমরা দুজন। জেমার হাতের উল্টো পিঠে আলতো চাপড় দিল জনি। খেয়াল করলো আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে ওর স্ত্রী। বয়স যত বাড়ছে তত শুকিয়ে যাচ্ছে মেয়েটা। জনি, লন্ডন দেখার অথবা সেখানে থাকার স্বাদ মিটে গেছে আমার। হাতটা টেনে ছাড়িয়ে নিল জেমা স্বামীর হাত থেকে। আরেকটা কথা, ডেরিক বা কলিন কিন্তু কখনোই তোমার বন্ধু ছিল না। তোমার অবস্থা যখন খারাপ হয়ে গিয়েছিল তখন তোমার পাশে দাঁড়ায়নি ওরা, আমি দাঁড়িয়েছিলাম। ভ্রু কোচকালো জনি। ঠিকই বলেছ। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, যাই তাহলে, একটু বাড়ি থেকে ঘুরে আসি। আধ ঘন্টা পর ফিরে আসবো। যে বিষণ্ণতা ভর করেছে আমার মনে, আশা করি সেটা কেটে যাবে। যদি চাও তোমার সঙ্গে আসতে পারি আমি। না, তুমি বরং দোকান সামলাও। আজ সকালে দোকান খোলার পর থেকেই একজন খদ্দেরও আসেনি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়েছে এবং সেটার প্রভাবও পড়েছে ইতিমধ্যে। বেরিয়ে গেল জনি। তাকিয়ে তাকিয়ে দেখল জেমা। সুপরিচিত টুং আওয়াজের মাধ্যমে জনির চলে যাওয়ার ঘোষণা দিল যেন দরজা ঘণ্টাটা। আত্মচিন্তায় বিভোর হয়ে পড়ল জেমা। সে ভেবেছিল জনিকে নিয়ে যদি চলে আসে লন্ডন থেকে দূরের কোনো জায়গায়, তাহলে অনেক পেছনে পড়ে যাবে ওদের আগের জীবনটা। জনি তখনই যাই বলে থাকুক না কেন, জেমা জানে লন্ডন ছেড়ে চলে আসার সিদ্ধান্তটা সঠিক ছিল। কিন্তু দুটো মৃত্যু যেন এক নিমিষে বদলে দিয়েছে সবকিছু। যেন বিস্তৃত হয়েছে পুরনো কোনো ছায়া এবং সেটা খুঁজে নিয়েছে জনি আর জেমাকে। জেমা নিজ চোখে দেখেছে এই দোকানে একদিন এসেছিলেন ম্যারি ব্ল্যাকস্টেন, এবং সে নিশ্চিত সেদিন অনেকক্ষণ ছিলেন তিনি এখানে। এবং সে এই ব্যাপারেও নিশ্চিত কথাটা যখন জিজ্ঞেস করেছিল জনিকে, তখন মিথ্যা বলেছে জনি। বলেছে মিসেস ব্ল্যাকস্টেন নাকি কোনো একজনের জন্য উপহার কিনতে এসেছিলেন। কিন্তু জেমা জানে কথাটা সত্যি না, কারণ কারোর জন্য যদি উপহার কেনার দরকার থাকতো মিসেস ব্ল্যাকস্টেনের, তাহলে বাথ, উলর্থ অথবা বুর্সে যেতেন তিনি। জেমার কাছে যা সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে তা হলো এই দোকানে আসার সপ্তাহখানেক মধ্যে মারা গেছেন মিসেস ব্ল্যাকস্টেন। এখন প্রশ্ন হচ্ছে, ওই দুটো ঘটনার মধ্যে কোনো কি যোগসূত্র আছে? প্রশ্ন হচ্ছে, স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের সঙ্গে এই দোকানে মিসেস ব্ল্যাকস্টেনের আসার কি কোনো যোগসূত্র আছে? এদিক ওদিক তাকাচ্ছে জেমা। শত শত অপ্রয়োজনীয় জিনিসে ভর্তি হয়ে আছে ওদের দোকানটা। ওগুলো দরকারও হয় না কারো। জেমা ভেবেছিল স্বামীকে নিয়ে স্যাক্সবি অন এভনে নিরাপদে থাকতে পারবে সে। কিন্তু এখন ওর মনে হচ্ছে জনিকে নিয়ে অন্য কোথাও চলে গেলেই ভালো হতো। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেল আপনারা শুনছিলেন অ্যান্টনি হরওয়ার্থসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ ছিল এর ৫ম পর্ব। আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশেপাশে যারা আছে তাদের সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।